নমস্কার, আমি প্রসেনজিৎ। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, তবে তার আগে দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ। নিয়ম নিষ্ঠার সাথে পূজা অর্চনা যজ্ঞের মাধ্যমে অত্যন্ত ভক্তি ভরে সারদা মায়ের পবিত্র জন্মতিথি পালিত হলো জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে। একই সাথে জলপাইগুড়ি ৭৩ মোড়ের রামকৃষ্ণ পরমহংসদেব বিদ্যাপীঠেও পালন করা হলো সারদা মায়ের জন্মতিথি। ডুয়ার্সের বনবস্তিবাসী ও বন্যপ্রাণের সংঘাতে প্রতিদিন প্রাণ হাতে লড়াই করছেন বনবস্তিবাসীরা। বনবস্তিবাসীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি উঠল সরকারের কাছে। সুষ্ঠুভাবেই সম্পন্ন হলো লটারি প্রক্রিয়া, আর আজ থেকেই শুরু হবে বাচ্চাদের স্কুলে ভর্তির প্রক্রিয়াও। রবিবার জলপাইগুড়ি শহরের অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান সদর প্রাথমিক বিদ্যালয়ে নতুন শিক্ষাক্রমে ভর্তির আবেদন চলছিল গত ৩ দিন ধরে। রবিবার সেই আবেদনপত্রগুলোর মধ্য থেকে লটারি প্রক্রিয়ার মাধ্যমে প্রাথমিক শ্রেণীতে ভর্তি নেওয়া হবে ১০০ জন শিশুকে। এরই সঙ্গে ২০টি আসন সংরক্ষিত রাখা হবে বলে জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ। এই দিন ১০০ জন ছাত্রীদের জন্য এই লটারি হয়েছিল। আবেদন ফর্ম জমা পড়েছিল প্রায় ৫৫০। ডিপিএসসি চেয়ারম্যান লক্ষ্যমোহন রায়ের উপস্থিতিতে লটারি প্রক্রিয়ার কাজ সম্পন্ন হয়। উপস্থিত ছিলেন অভিভাবক ও অভিভাবিকারাও। এই বিষয়ে প্রধান শিক্ষক অরূপ দে বলেন, লটারি প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। সরকারি নির্দেশিকা মেনেই ১০০ জনকে প্রাক প্রাথমিক শ্রেণীর জন্য লটারির মাধ্যমে ভর্তি নেওয়া হবে। প্রথম টোকেনটি তুলছেন আপনারা, করতালি দিয়ে স্বাগত জানান আমাদের প্রথম শিশুটিকে এই প্রাঙ্গণের জন্য। আপনারা দেখুন, সিলেক্টেড ক্যান্ডিডেট U1005। আজকে আমাদের শ্রেণীর লটারি প্রক্রিয়ার আয়োজন করা হয়েছে। আমরা ৩ দিন, আপনারা অবগত আছেন যে আমরা ৩ দিন ধরে বাচ্চাদেরকে ফর্ম দিয়েছি। 2 দিন আমরা জমা নিয়েছি। স্ক্রুটিনি করার পর আমাদের ৪৪৭টা ফর্ম কোয়ালিফাই করেছে এবং তাদের থেকে আমরা আজকে ১০০ জনকে অ্যাজ পার রিজার্ভেশন রুলস বেছে নেব। কবে নাগাদ ভর্তি হবে? ভর্তি প্রক্রিয়া আজকে থেকেই আমরা স্টার্ট করে দিচ্ছি। এটা আমাদের একটা উদ্যোগ যে আমরা আজকেই যারা সাকসেসফুল ক্যান্ডিডেট হবে তাদেরকে আমরা আজকেই ফর্ম দিয়ে দেবো এবং আগামী কাল থেকেই তাদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করে দেবো। ভর্তি হতে কী কী লাগবে? ভর্তি হতে বেসিক্যালি ছাত্রীদের লাগবে হচ্ছে বার্থ সার্টিফিকেটের জেরক্স এবং আধার কার্ড জেরক্স। এটা ম্যান্ডেটরি নয়, থাকলে ভালো, আর ফটো লাগবে, এর বাইরে কিছু নয়। ঠিক আছে। স্যার, মোট কতজনকে নেওয়া হচ্ছে আপনাদের? ১০০ জন গভর্নমেন্টের রুলস অনুযায়ী ১০০ জনকে নেওয়া হচ্ছে। আবেদন কত পড়ছিল? আবেদন পড়েছিল ৪৬৫ জন, ফর্ম জমা পড়েছিল ৪৪৭টা। ওয়েটিংয়ে কিছু থাকতে? ওয়েটিং, হ্যাঁ, ২০% সিট আমরা ওয়েটিংয়ে রাখছি, যাতে যদি কেউ ভর্তি না হয় তাদেরকেও আমরা ভর্তি করে নেব পরবর্তীতে। এনজেপিতে খুন হওয়া মোহাম্মদ জহুরির হত্যাকাণ্ডের সাথে জড়িত 2 মূল পাণ্ডাকে গ্রেপ্তার করল পুলিশ। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানা এলাকার রাজাহলিতে নভেম্বর মাসের ১ তারিখে একটি খুনের ঘটনা ঘটে। অভিযোগ ওঠে, স্থানীয় দুষ্কৃতীদের চাহিদা মতো অর্থ দিতে না পারায় ওই ব্যক্তিকে পিটিয়ে খুন করে দুষ্কৃতীরা। তবে পুলিশের তদন্তে উঠে আসে অন্য বিষয়। জানা যায়, জুয়া খেলা নিয়ে বিবাদ, আর তার জেরেই খুন হয় মোহাম্মদ জহুরি। এই ঘটনায় 10 জনের নামে নিউ জলপাইগুড়ি থানায় অভিযোগ দায়ের করে মোহাম্মদ জহুরির পরিবার। অভিযোগের ভিত্তিতে তদন্ত নেবে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ পরপর 4 জনকে গ্রেপ্তার করে। স্থানীয়দের অভিযোগ, এই ঘটনায় যুক্ত মূল অভিযুক্তদের মধ্যে আরও অনেকেই গা ঢাকা দিয়ে রয়েছে। তাদের গ্রেপ্তার নিয়ে তেমন কোনো আগ্রহ দেখাচ্ছে না নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। আর সেই কারণে অভিযুক্তদের দ্রুত শাস্তির দাবি জানিয়ে নিউ জলপাইগুড়ি থানায় বেশ কয়েকবার বিক্ষোভ প্রদর্শন করতে দেখা যায় রাজাহলির স্থানীয় বাসিন্দাদের। শুধু তাই নয়, পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তাঁরা। আর তারপরই নড়ে চড়ে বসে পুলিশ প্রশাসন। শনিবার তদন্তে নেমে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ মালদার কালিয়াচক থেকে গ্রেপ্তার করে খুনের 2 মূল অভিযুক্ত মোহাম্মদ আলাউদ্দিন ও মোহাম্মদ সালাউদ্দিনকে। রবিবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পাঠিয়ে তদন্তের স্বার্থে 7 দিনের জন্য পুলিশি রিমান্ডের আবেদন জানাবে আদালতের কাছে। মঙ্গল আরতির মধ্য দিয়ে অত্যন্ত নিষ্ঠা সহকারে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে মা সারদা দেবীর জন্মতিথি পালন করা হলো। শীতের কামড়ে তখনও চোখ খোলা দায়, ঘড়ির কাঁটায় ঠিক 4:30। রামকৃষ্ণ মঠ মিশন আশ্রমে শুরু হলো মঙ্গল আরতি। আর সেই মঙ্গল আরতির মধ্য দিয়ে শুরু হলো মা সারদা দেবীর জন্মতিথি পুজো। আজ রবিবার মা সারদা দেবীর জন্মতিথি পুজো পালন করা হলো জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে। সকাল থেকেই বিভিন্ন রীতিনীতির মধ্য দিয়ে পালিত হয় এই জন্মতিথি। মঙ্গল আরতির পর শুরু হয় বেদ মন্ত্র পাঠ।
সকাল 7টা থেকে শুরু হয় বিশেষ পুজো। পুজো শেষে ভক্তদের মধ্যে প্রসাদও বিতরণ করা হয়। এদিন এই পুজোকে কেন্দ্র করে বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আশ্রমে আসেন। এই বিষয়ে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী শিবপ্রেমানন্দজি মহারাজ জানান, আজ মা সারদা দেবীর জন্মতিথি পুজো অনুষ্ঠিত হচ্ছে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে। পুজোর পাশাপাশি ভজন কীর্তন চলবে দিনভর। সন্ধ্যায় অরিত্রিক ভোজনের পাশাপাশি সন্ধ্যারতি হবে। মা সারদা দেবীর জন্মতিথি পালন করা হলো তিয়াত্তর মোড়ের রামকৃষ্ণ পরমহংস বিদ্যাপীঠে। রামকৃষ্ণ পরমহংসদেব বিদ্যাপীঠ যা তিয়াত্তর মোড়ে অবস্থিত, আজ সারদা মায়ের জন্মতিথি পালন করা হলো এই বিদ্যাপীঠে। সকাল থেকে বিভিন্ন পূজার্চনার পর সকলের মঙ্গল কামনায় শুরু হয় যজ্ঞ এবং যজ্ঞ শেষে সকলের জন্য প্রসাদের আয়োজন করা হয়। রামকৃষ্ণ পরমহংস মঠ, এই মঠে শ্রী শ্রী সারদা দেবীর 190তম জন্মোৎসব। সকাল থেকে চলছে পুজোর আয়োজন, ভক্তের সমাগম ভালোই হয়েছে, আসছে এবং প্রসাদের ব্যবস্থাও রয়েছে। দুপুরে ভক্তের সমাগম ভালোই হচ্ছে। জয় রামকৃষ্ণ। লোকালয়ে চলছে একের পর এক চুরির ঘটনা। এবারে চুরি হলো এক মন্দিরে, ওদলাবাড়িতে। আবারও চুরির ঘটনা ঘটল। এবারে মন্দিরের দান বাক্স ভেঙে সমস্ত টাকা পয়সা চুরি করে নিয়ে গেল চোর। পরপর দুদিন একই জায়গায় দোকান ও মন্দিরে চুরির ঘটনায় দুশ্চিন্তা বেড়েছে স্থানীয় মানুষদের মধ্যে। গতকাল রাতে চুরি হয় মাল ব্লকের ওদলাবাড়ি টাউনশিপের কাছে নীলকণ্ঠ শিব মন্দিরে। মন্দিরের দান বাক্স লক ভেঙে 40 থেকে 50,000 টাকা নিয়ে যায় চোরের দল। মন্দির কমিটির সদস্য মিঠুন মণ্ডল বলেন, এদিন এক ব্যক্তি দান বাক্সে টাকা দিতে এসে দেখেন বাক্সের 2টি লকই ভাঙা। আমরা এসে দেখি দান বাক্সের সমস্ত টাকাই চুরি হয়ে গেছে। এই দান বাক্সে সারা বছরের যে টাকা পড়ে থাকে সেই টাকা দিয়ে শিবরাত্রিতে বিরাট পুজো হয়। প্রায় 40-50,000 টাকা জমা পড়ে। একদিন আগেই এই মন্দির থেকে 10 মিটারের মধ্যে থাকা আরও একটি দোকানে চুরি হয়। আর এদিন এই মন্দিরে চুরি হলো। সম্ভবত গভীর রাতেই এই চুরি হয়েছে। এই ব্যাপারে মালবাজার থানায় জানানো হয়েছে। একের পর এক চুরির ঘটনায় আতঙ্কিত ওই এলাকার মানুষজন। আর আমরা প্রশাসনকে জানাবো, তারপরে দেখি। আমাদের তো এখানে এমন কোনো উপায় নেই যে আমরা হলো ওর উপরে আমাদের নির্ভর করে পূজাগুলো করা হয়। এখন হলো হঠাৎ এরকম আমাদের তো মানে কি করব আমরা বুঝেই পাচ্ছি। কখন দেখতে পেলেন আপনি? এই যে সন্ধ্যা 6টায় আমাদের এক কাকা আসে, ওখানে দেখে, পয়সা দিতে যায়, দেখতেছে এটা পুরাই ভাঙা, মানে লকটাই ভাঙা? লকটাই পুরাই ভাঙা, আমরাই লক্ষ্য করিনি। কত টাকা জমে এখানে? এখানে মোটামুটি আমাদের হলো এক পূজা পুরা পার হয়ে যায়। এটা বছরে একবার খোলা হয়, 50 থেকে 60,000 টাকাও কাছাকাছি থাকে। হ্যাঁ, এখন কত আছে এই বছর আইডিয়াতে তো বুঝতেছি। এর পাশেও তো চুরি ঘটনা হ্যাঁ, ঘটছে। পাশেও একটা বান্টির দোকান ভাঙিয়ে চুরি হয়েছে। ওটা তো সিসি ক্যামেরা ধরা পড়েছে। হ্যাঁ, এটা সিসি ক্যামেরা ধরা পড়ছে। আমাদেরও সিসি ক্যামেরা আছে, কিন্তু একটু লাইটের অভাবে ওইটা দেখা যাচ্ছে না। আপনাকে থানায় কমপ্লেন জানাবেন? হ্যাঁ, থানায় তো কমপ্লেন আমাদের জানাতেই হবে। আপনার নাম? মিঠুন মন্ডল। কি মন্দিরটার নাম কি? নীলকণ্ঠ শিব মন্দির। তো রাস্তার একদম পাশে? একদম রাস্তার পাশে। লাইটও থাকে? লাইট আর সব, মানে সব কিছু একদম দেখেন না, একদম সারা রাত এখানে মানুষও খুব চলাচল করে, কিন্তু তার মধ্যে যদি এগুলো হয় তা আমাদের মুশকিল এখন মন্দির। এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলপাইগুড়ি পাহাড়পুর মোড়ের ওপর পেট্রোল পাম্পের পাশে রাজভবন এক এক্সক্লুসিভ বা তুলনাহীন ভবন, এই জন্য যে এই ভবনের ভেতরে যাওয়ার পর আপনাদের আবদ্ধ মনে হবে না। চারিদিকে বড় বড় কাঁচের জানালা থেকে দূরের পাহাড়, সবুজ মাঠ, গাছ, দিঘির জলের পদ্ম, নানা জাতের পাখি দেখতে পাবেন। থাকছে পার্কিং এর বিশেষ সুবিধে। তাই আপনাদের ছেলে মেয়েদের বিয়ে দিতে অবশ্যই ভাবতে হবে রাজভবনের কথা, যেখানে বিয়ে হবে রাজকীয় ভাবে। এছাড়া কনফারেন্স, মিটিং, গেস্ট রুম, অন্নপ্রাশন বা অন্যান্য সামাজিক ক্রিয়ার জন্য উপযুক্ত জায়গা এই রাজভবন। ডুয়ার্সের বনবস্তিবাসীদের জীবনের নিরাপত্তার দাবি উঠল সরকারের কাছে। পেট চালাতে প্রাণের ঝুঁকি। উত্তরবঙ্গের ডুয়ার্স মানেই জঙ্গল, আর প্রত্যেক দিনই লড়াই করে বেঁচে থাকা জঙ্গল লাগোয়া বনবস্তি বাসিন্দাদের জীবনযাপন। দিনের পর দিন ডুয়ার্সে বাড়ছে বন্য প্রাণ ও মানুষের সংঘাতে মানুষের মৃত্যুর সংখ্যা।
ডুয়ার্স অঞ্চলে বনবস্তিবাসীদের জীবনের প্রতিদিন সংগ্রামের মধ্যেই আটকে থাকে। জঙ্গলের শুকনো ডালপালা সংগ্রহ করে তারা জ্বালানি সংগ্রহ করে, আর এই সংগ্রাম তাদের প্রতিদিনকার বিপদময় পরিস্থিতির সম্মুখীন করে। কিছুদিন আগে আলিপুরদুয়ারের হাতির আক্রমণে 3 জন বনবস্তিবাসী মৃত্যু হয়েছিল, যারা জ্বালানি সংগ্রহ করতে বনে প্রবেশ করেছিলেন। এই ধরনের ঘটনা মোটেও একক নয়, বরং একটি দৈনন্দিন চিত্র। বনবস্তিবাসীরা বেঁচে থাকার জন্য জঙ্গলে প্রবেশ করেন, কিন্তু সেখানে তাদের জন্য বিপদ অপেক্ষা করে থাকে। হাতি বা অন্যান্য বন্যপ্রাণীদের আক্রমণে তাদের প্রাণের ঝুঁকি নিয়ে জ্বালানি সংগ্রহ করতে হয়, না হলে পেট চালানো দায়। এদিকে পরিবেশ প্রেমীদের মতে যদি রাজ্য ও কেন্দ্রীয় সরকার বনবস্তিবাসীদের জন্য সহজলভ্য এবং কম খরচে জ্বালানির ব্যবস্থা করত, তবে বনবস্তিবাসীদের প্রাণের ঝুঁকি নিয়ে জঙ্গল পরিষ্কার করার জন্য প্রত্যেকদিন বনভূমিতে ঢুকতে হতো না। একদিকে জ্বালানি সংগ্রহ, অন্যদিকে চা বাগানে কাজ করার সময়ও বনবস্তির মানুষজন বন্যপ্রাণীর আক্রমণের শিকার হচ্ছেন। বনভূমি ও মানব বসতির মধ্যে সঠিক সমন্বয় এবং নিরাপদ কর্মপরিকল্পনা প্রণয়ন করতে না পারলে এই সংঘাত আরও বৃদ্ধি পাবে। সে কারণেই সরকারের কাছে বনবস্তি মানুষদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে। দাবি জানাচ্ছেন জলপাইগুড়ি সংলগ্ন ডুয়ার্সের প্রায় প্রতিটি বনবস্তির বাসিন্দাদের একাংশ, যাতে তাদের নিরাপত্তা নিশ্চিত করা যায় এবং তারা জীবনের ঝুঁকি নিয়ে জঙ্গল থেকে জ্বালানি সংগ্রহ করতে যাতে বাধ্য না হন। এটা আমাদের কাছে বহুদিনের সমস্যা। আজকে যে নিম্নবিত্ত, একেবারে নিম্ন বা মধ্যবিত্ত যে পরিবারগুলো জঙ্গলের পাশে থাকে, তাদের আয়ের সংখ্যা খুবই কম, এবং এই আয়ের সংখ্যা কম হওয়াতে তাদের সংসার চালাতে খুবই অসুবিধা হয়। তাদের বাড়িতে এলপিজি কোনো ব্যবস্থা না থাকায় তারা জঙ্গলে প্রবেশ করে এবং জঙ্গল থেকে শুকনো কাঠ এবং জ্বালানি সংগ্রহ করতে যায়। যে বিপদ হয়, সে বিপদটা হচ্ছে বন্যপ্রাণীর সাথে তাদের সংঘাত হয়। বহুদিন ধরে আমাদের এই মেটেরিয়াল ব্লকের বিভিন্ন জঙ্গলে বহু মহিলা আক্রান্ত হয়ে হাতির পদপিষ্ট হয়ে মারা গিয়েছেন, এবং এর পার্শ্ববর্তী যে বন অঞ্চলগুলো আছে সেই এরিয়াতেও একই ঘটনা। আমরা রিসেন্ট নাগরাকাটাতে এই ঘটনাটা আমরা পেলাম। আমরা পরিবেশী সংগঠন মানুষকে অ্যাওয়ারনেস করতে পারি, কিন্তু এই সহযোগিতা করার ক্ষেত্রে রাজ্য এবং কেন্দ্র সরকারের কাছে আমাদের একটা ডিমান্ড যে যদি এই বনাঞ্চলের মানুষদেরকে আমরা যদি এলপিজি ফ্রি মূল্যে, বিনামূল্যে যদি এলপিজি পরিষেবা দিতে পারি, তাহলে কোথাও একটা এই সমস্যার সমাধান হতে পারে। এক্স্যাক্ট যে লোকেশনসগুলোর মধ্যে মেনলি পাওয়া যায় সেটা তো মোর অফ দ্যান নট আমরা পাবলিকলি ডাইভালজ করি না অ্যাজ সাচ, কারণ ওখানের মধ্যে একটা প্রোটেকশন থ্রেটও আছে, যেটা আগেও হয়েছে। ভগবানের কৃপায় আর সরকারের চেষ্টায়, ডিপার্টমেন্টের চেষ্টায় রিসেন্ট টাইমসের মধ্যে এরকম হয়নি, বাট পুরো ন্যাশনাল পার্ক জুড়েই আছে ওনারা যৌথভাবে। রবিবার স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল জলপাইগুড়ি পৌরসভার 25 নম্বর ওয়ার্ডে। স্থানীয় কাউন্সিলর পৌশালী দাসের উদ্যোগ ও ব্যবস্থাপনায় এই রক্তদান শিবিরের আয়োজন বলে জানা গিয়েছে। এদিন এলাকার পরেশ মিত্র কলোনির ফ্ল্যাট সেন্টারে এই শিবিরের আয়োজন করা হয়। জলপাইগুড়ি ব্লাড ব্যাংকের চিকিৎসক ও কর্মীরা রক্তদান শিবিরের পরিচালনা করেন। এই বিষয়ে কাউন্সিলর পৌশালী দাস বলেন, চারিদিকে রক্তের সংকট রয়েছে, রক্তদান জীবনদান, সেই উদ্দেশ্যেই আজ এই রক্তদান শিবিরের আয়োজন। সকাল 10টা থেকে শিবির শুরু হয়। মোট 100 ইউনিট রক্ত সংগ্রহের লক্ষ্যমাত্রা এদিন রাখা হয়েছে বলে জানান তিনি। আজকে 25 নম্বর ওয়ার্ডে আমাদের ওয়ার্ডের তরফ থেকে একটা রক্তদান শিবির, স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। তো রক্তদান জীবনদান, চারিদিকে যেরকম রক্তের সংকট দেখা দিয়েছে, ব্লাড ব্যাংকেও রক্তের সমস্যা দেখা দিয়েছে। মানুষকে সারা বছরই বিভিন্ন কারণে রক্তের যোগান দিতে হয়, আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন মানুষের প্রয়োজনে রক্ত দিতে হয়। সেই জন্য সবাইকে আহ্বান করা যাতে মানুষ স্বেচ্ছায় রক্তদান শিবিরে এসে রক্ত দিয়ে আরেকজন মানুষের জীবনটা বাঁচায়। তো বলছি যে আপনারা কত আশা রয়েছে যে এত রক্ত ব্লাড ব্যাংকে হাতে দেবেন? আমরা তো টার্গেট রেখেছি 100টা রক্ত আমরা ব্লাড ব্যাংকে দান করব। এখন দেখা যাক, আমাদের শুরু হয়েছে 10টা, 10:30 থেকে ক্যাম্প শুরু হয়েছে। এখন দেখা যাক কতটা কি হতে পারে। আমরা আশা রাখছি আমরা টার্গেটটা পূরণ করতে পারব। জলপাইগুড়ির ঐতিহ্য তিস্তা ও করলা নদী সংরক্ষণের বার্তা নিয়ে জলপাইগুড়িতে আয়োজন করা হয়েছে মেলার। তিস্তা করলা উৎসব নামে এই অনুষ্ঠানের পাশাপাশি অনেক দোকান সাজিয়ে মিলন সংঘের মাঠে চলছে তিস্তা করলা উৎসব। দুই নদীকে নিয়ে সচেতনতা বাড়াতে উৎসবের মধ্য দিয়ে জমজমাট মেলার আয়োজন করা হয়েছে শহরে। কাশ্মীর সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে স্টল দেওয়া হলেও মেলার এবারে বাংলাদেশে কোনো শিল্প সামগ্রীর ব্যবসায়ীদের আমন্ত্রণ জানানো হয়নি।
জলপাইগুড়ি শহরের মিলন সংঘ ময়দানে অনুষ্ঠিত হচ্ছে এই মেলা। চলবে আগামী 5ই জানুয়ারি পর্যন্ত। শীতের মরশুমে মেলা শুরু হতেই ধীরে ধীরে মানুষের ভিড় বাড়ছে। মেলা কমিটির কর্মকর্তা মিঠুন চৌধুরী বলেন, তিস্তা করলা উৎসবের মধ্য দিয়ে এবার শিল্প, সংস্কৃতি ও বাণিজ্য মেলার আয়োজন করা হয়েছে। মেলায় উত্তরবঙ্গ ও দেশের বিভিন্ন প্রান্তের 110টি স্টল রয়েছে। সঙ্গে রয়েছে খাবারের বিভিন্ন স্টল ও বাচ্চাদের জন্য বিনোদনমূলক পার্ক। মেলায় স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের বিভিন্ন শিল্প সামগ্রীর স্টলও রয়েছে। মেয়েদের হাতে তৈরি হস্তশিল্পের বিভিন্ন সামগ্রী নিয়ে এসেছেন তারা। তবে অন্যান্য বছর এই মেলায় বাংলাদেশের শাড়ি, গুড়, নোনা, ইলিশ সহ বিভিন্ন সামগ্রীর স্টল দেওয়া হলেও সেখানকার অস্থির পরিস্থিতির জন্য এবার মেলা কমিটির পক্ষ থেকে কোনো বাংলাদেশি ব্যবসায়ীকে আমন্ত্রণ জানানো হয়নি। এই মেলা যে হয়েছে, মেলার যে কমিটি, সেই সাংস্কৃতিক কমিটির আমি প্রধান। মেলা আমাদের চলবে 5ই জানুয়ারি পর্যন্ত, সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। 1 জানুয়ারি পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। এছাড়া আমাদের এখানে প্রতিযোগিতামূলক অনুষ্ঠানগুলো রয়েছে, যেমন বসে আঁকো, আবৃত্তি, একটা আকর্ষণীয় অনুনাটক প্রতিযোগিতা রয়েছে। আমরা বাণিজ্য মেলা তো রয়েছেই, তার সাথে আমরা নাম দিয়েছি তিস্তা করলা উৎসব। 31শে ডিসেম্বর আমাদের জল শহরের জন্মদিন পালন করব, 157তম জন্মদিন, 157 পাউন্ডের কেক কেটে ঠিক রাত 12টায়। ফলে সব মিলিয়ে জমজমাট অনুষ্ঠান রয়েছে। আমরা জলপাইগুড়ি শহর এবং এতদ এলাকার মানুষের কাছে আহ্বান করছি, আসুন, অনুষ্ঠান উপভোগ করুন, মেলায় ঘুরুন। আর বাংলাদেশের কথা যেটা বললেন, বাংলাদেশে একটা অস্থিরতা চলছে, মৌলবাদের প্রাধান্য দেখা যাচ্ছে। ফলে সেভাবে বাংলাদেশের কোনো স্টলকে আমরা এবার ডাকিনি, প্রতিবার থাকে। কিন্তু আমাদের এখানে মেলায় যা পসরা রয়েছে ভরপুর, হাতের কাজ রয়েছে, মহিলাদের শাড়ি থেকে শুরু করে নানা রকম উপকরণ রয়েছে, হাতের কাজের স্টল রয়েছে। ফলে সব মিলিয়ে পরিপূর্ণ মেলা, 110টা স্টল সব মিলিয়ে রয়েছে। আমাদের হচ্ছে হস্তশিল্পের নয়াদিশা হস্তশিল্পের মেলার থেকে আমরা এসেছি। আমাদের মহিলাদের হাতের কাজ আমরা নিজেরা বানাই, তৈরি করি, মেলাতে বিক্রি করছি। হ্যাঁ, সারা ভালোই পাচ্ছি। আমাদের আছে এমব্রয়ডারি, যেমন এমব্রয়ডারি হচ্ছে প্লাজো প্যান্টের উপরে এমব্রয়ডারি, তারপর হচ্ছে বেড কাভার, তারপর হচ্ছে টেবিল কাভার, পিলো কাভার, আরো অনেক অন্যান্য জিনিস আছে। বাঁশ বেদ আছে, জুটের বাঁশের ঝুড়ি আছে, জুটের। হ্যাঁ, আমরাই বানাই। খুব ভালো লাগছে, অনেক বিভিন্ন মহিলারা, তারপর পুরুষেরা সুন্দর স্টল বসিয়েছে, অনুষ্ঠান হচ্ছে, সুন্দর সুন্দর জিনিসপত্র এসেছে, খুব ভালো লাগছে। मेरा नाम सोहेल खान है। सोहेल खान। हाँ सर। कश्मीर। क्या क्या कश्मीर का क्या क्या लगा? कश्मीर का आपको यहाँ पर पश्मीना शॉल मिलेंगे, चूड़ीदार मिलेंगे पश्मीना के, और आपको जैकेट, लेदर जैकेट, वास्कट, नेहरू कोट वगैरह मिलेंगे। तो एक्चुअली हमने सुना था इस मेले के बारे में, तो इसलिए हम लोग आए हैं कश्मीर से। तो अच्छा लगा, यहाँ का आदमी के साथ बात करके बहुत अच्छा लगा। तो एक्चुअली एक ही है कि मतलब थोड़ा भीड़ नहीं है यहाँ पर शुरू जब। हाँ, वही थोड़ा एडवर्टाइज मतलब नहीं हुआ है शायद, लोगों को पता नहीं है शायद। बाकी तो सब ठीक है। क्या लगता है होगा? टाइम तो अभी है। हाँ, टाइम तो अभी है। टाइम है वो तो है, पता है 5 तारीख तक मेला है। এখানে মেলা হচ্ছে, তো দেখতে আসা হচ্ছে, খুব ভালো লাগছে দেখে। বিভিন্ন বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে, খুব সুন্দর সুন্দর জিনিস এসেছে, বাইরের অনেক দোকান এসেছে, সেখান থেকে বাইরের অনেক জিনিস দেখা যাচ্ছে, দেখে খুব ভালো লাগছে। চারপাশটা খুব সুন্দর লাগছে দেখতে, জায়গাটা খুব সুন্দর সাজিয়ে করা হয়েছে, খুব সুন্দর সাজানো হয়েছে, খুব ভালো লাগছে দেখতে। এখানে বিভিন্ন বিভিন্ন সবাই হাতের কাজ দেখা যাচ্ছে। আমাদের ভারতবর্ষে সবার যে হাতের কাজের জন্য যেটা জানা, সেটা ফুটে উঠেছে এই মেলার মধ্যে। খুব ভালো লাগছে দেখতে যে মহিলারা কতটা আগিয়ে এসেছে, সেগুলো দেখতে খুব ভালো লাগছে। এই মেলা 17ই জানুয়ারি থেকে 17ই ডিসেম্বর থেকে 5ই জানুয়ারি অবধি চলবে। এই মেলাতে 100-র উপরে স্টল রয়েছে। বাঁকুড়া থেকে এসছে, মুর্শিদাবাদ থেকে এসছে, সুদূর কাশ্মীর থেকে এসছে, এবং উত্তরবঙ্গ, শিলিগুড়ি এবং জলপাইগুড়ির বিভিন্ন স্টল এখানে রয়েছে। এখানে যেমন কাঠের আসবাবপত্র, শাল, তারপরে কার্পেট বা বাচ্চাদের বিভিন্ন খেলার সামগ্রী, আচার রয়েছে, এবং বিশেষ করে খেজুরের গুড় রয়েছে, এবং যেটা মানে
নলেন গুড়ের কেক এবং খ্রিসমাস কেকও পাওয়া যাচ্ছে। আর আমরা নয়া দিশার তরফে এই মেলাতে স্টল দিয়েছি, যেখানে পাওয়া যাচ্ছে কোট, হুডিস, সোয়েটার, বিভিন্ন রকম কুর্তির কাপড়, ম্যাক্সি, সায়া এবং মেয়েদের হাতের তৈরি বিভিন্ন ধরনের কাজ। বাংলাদেশের স্টল এবং বাংলাদেশের সাথে ভারতের একটা কূটনৈতিক সম্পর্ক খারাপ হওয়ার জন্যই এবার বাংলাদেশের স্টল আসেনি। আশা করব সামনের বছর কূটনৈতিক সম্পর্ক ভালো হলে বাংলাদেশের স্টলও থাকবে। আমার নাম শ্রী শৈবাল বসু, কর্ণধার নয়া দিশা। এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। রবিবার জলপাইগুড়ি জেলা প্রশাসনের উদ্যোগে হজ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হলো। এদিন জলপাইগুড়ি পুরসভার প্রয়াস হলে হজ ট্রেনিং প্রোগ্রাম এর আয়োজন করা হয়। পশ্চিমবঙ্গ হজ কমিটির সদস্যদের নিয়ে এদিনের প্রশিক্ষণ শিবিরটি অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, আগামী বছর এপ্রিল মাসে ভারত থেকে হজ যাত্রা অনুষ্ঠিত হতে চলেছে। তবে এই রাজ্য থেকে এই যাত্রার এখনও সময় নির্ধারণ করা হয়নি বলে জানা গিয়েছে। এদিনের শিবিরে জলপাইগুড়ি জেলা ছাড়াও কালিম্পং ও দার্জিলিং থেকে 50 জন সদস্য উপস্থিত ছিলেন। এটা মানে আজকে আমরা ওই জলপাইগুড়ি ডোমা অফিস থেকে এই শিবিরটা আয়োজন করা হয়েছিল আর ওয়েস্ট বেঙ্গল স্টেট হজ কমিটির সঙ্গে যুক্ত ছিল। আর মাস্টার ট্রেনার আর অফিসিয়ালস ওয়েস্ট বেঙ্গল স্টেট হজ কমিটি থেকে আসছিল। এটা মেন উদ্দেশ্য হলো 2025 হজের জন্য, হজ 2025-এর শিবির এটা। আর আমাদের জেলা থেকে 23 জন ছিল, দার্জিলিং, কালিম্পং সব মিলাই এখানে আজকে শিবিরটা হয়েছে। এটা হজ যাবে, এটা আপনাদের এপ্রিল থেকে স্টার্ট হবে। এপ্রিল থেকে ফার্স্ট ইন্ডিয়া থেকে ফ্লাইট যাবে। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের এখনো ডেট দেয় নাই, মানে পরে এটা সবাইকে জানাবো। মানে আজকে কোন কোন জেলা এরা নিল আজকে প্রশিক্ষণ নিল আজকে? এটা দার্জিলিং, জলপাইগুড়ি ছিল অর্গানাইজার, তারপরে দার্জিলিং ছিল আর কালিম্পং। মোট কতজন? মোট আপনাদের অরাউন্ড 50 জন ছিল আজকে। মূলত কি কি প্রশিক্ষণ হলো আজকে? মূলত মানে ওই ইসলামিক রিলিজনের অনুসার কি করা যাবে, কি করতে হবে। আর ওখানে ওরা তো সৌদিতে যাবে, আমাদের দেশ থেকে বাইরে, ওখানে তো রুলস রেগুলেশন আলাদা থাকবে, কি করে চলবে, কি করে উঠবে, এগুলো সবই ওনাদেরকে প্রশিক্ষণ করা হবে। মানে এটা প্রশিক্ষণ শিবিরটা উদ্যোক্তাদের অর্গানাইজ করেছিল জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনই একটা পার্ট, আমরা ডোমা অফিস থেকে করেছি। স্যার আপনার নাম পরিচয় দিতে পারেন? রাকেশ লামা, আমি ডোমা অফিসের স্টাফ। এবারে আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.0 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12.1 ডিগ্রি সেলসিয়াস। শেষ করবার আগে বিশেষ সংবাদ আরও একবার। নিয়ম নিষ্ঠার সাথে পূজা অর্চনা যজ্ঞের মাধ্যমে অত্যন্ত ভক্তিভরে সারদা মায়ের পবিত্র জন্মতিথি পালিত হল জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে। একই সাথে জলপাইগুড়ি 73 মোড়ের রামকৃষ্ণ পরমহংসদেব বিদ্যাপীঠেও পালন করা হল সারদা মায়ের জন্মতিথি। ডুয়ার্সের বনবস্তিবাসী ও বন্যপ্রাণের সংঘাতে প্রতিদিন প্রাণ হাতে লড়াই করছেন বনবস্তিবাসীরা। বনবস্তিবাসীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি উঠল সরকারের কাছে। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতন এই পর্যন্তই। নমস্কার। Preview.